এটা কিন্তু যতটা না বিদ্যুৎ কেন্দ্র, তার থেকে বড়টা হচ্ছে এই হাবটা কেন্দ্রিক ভারতের একটা ইন্টারেস্ট। কয়লা দিয়ে তো আপনার পরিবেশটা ধ্বংস করছেন, আপনার ওখানকার জনপদটাকে ধ্বংস করছেন, পাশাপাশি সুন্দরবন ঝুঁকিতে পড়তেছে, যেটা আমরা সবচেয়ে বেশি কনসার্ন, কারণ এটা ভাটি অঞ্চল। নির্বাচনে অংশগ্রহণ করলে বোঝা যাবে যে জনপ্রিয়তা আছে কি নাই, সেটা তো আসলে আপেক্ষিক ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। দর্শক, কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইকলাসুর রহমান। আমার সাথে আজকে যিনি যুক্ত রয়েছেন তিনি একজন নির্ভীক রাজনীতিবিদ এবং বিগত 17 বছর ধরে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আদর্শে নির্ভীক ছিলেন এবং পাশাপাশি সত্যনিষ্ঠায় এবং ন্যায় প্রতিষ্ঠায় তিনি মংলাবাসীর কাছে বেশ জনপ্রিয়। তিনি আর কেউ নয়, ডক্টর লায়ন শেখ ফরিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। আমরা আজকে শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই যে 5 তারিখের পরে আপনারা আবার রাজনীতিতে সচ্ছল হলেন, বিশেষ করে মংলাবাসীর কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে এবং আপনি আসলে মংলাবাসীকে এই বিগত 10 মাসে কি দিয়েছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং যারা দর্শকরা এটা দেখছেন বা দেখবেন, সবার প্রতি আমি আমার সালাম কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশের রাজনীতিটা সম্পূর্ণ ভিন্ন দিকে গেছে। এর আগে আমরা একটা ধাঁচে রাজনীতি করতাম, আমরা মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য আমরা রাস্তায় ছিলাম, সকল প্রোগ্রাম করছিলাম, লিফলেট বিতরণ, আপনার বিএনপির যে ইউনিয়ন প্রতিনিধি সমাবেশ, পদযাত্রা, এই ধরনের ঢাকা শহরের সমাবেশ, বিভিন্ন ধরনের আমরা ব্যস্ত ছিলাম। কিন্তু 5 তারিখের পরে যখন আপনার ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে গেল এবং একটা পরিবর্তন হলো, তখন থেকে আমরা চেষ্টা করছি যে এখানকার সব শ্রেণী পেশার মানুষের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। আমাকে আমাদের দলের প্রধান, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, 5 তারিখের রাত্রে 2টা-2:30টার দিকে আমাকে মেসেজ পাঠালেন যে আগামীকাল সকালে আপনার গ্রামে গিয়ে ওখানে কাজ করতে হবে। কারণ আপনারা জানেন যে আমার ওখানে দীর্ঘ 33-34 বছর তালুকদার আব্দুল খালেক, আমাদের যিনি এমপি ছিলেন, ওনার একটা আধিপত্য ছিল, এবং উনি যেহেতু সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, ওনার স্ত্রী ছিলেন ওখানকার এমপি, এর আগে উনিও এমপি ছিলেন। তো সেই কারণে ওখানে একটা আওয়ামী লীগের একটা বিরাট প্রভাব বা একটা প্রতিপত্তি ছিল। তো সেটা যেন নেগেটিভ কিছু না হয়, এই জন্য উনি বললেন যে না, আপনি খালেক সাহেবের বাড়ির সামনে গিয়ে একটা প্রোগ্রাম করবেন, এবং উনি আমাকে স্পেসিফিক বলে দিলেন যে এইগুলো করতে হবে যাতে ওখানকার পরিস্থিতিটা স্বাভাবিক থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের সবার সহযোগিতায় আমরা খুব সফলভাবে এটা আমরা সম্পন্ন করতে পারছি, এবং ওখানকার রামপাল মংলার যে মসজিদ, মন্দির, গির্জা বা কোনো প্রার্থনালয় যেগুলো আছে, কোথাও কোনো রকম কোনো সহিংসতা হয়নি বা কোনো মানুষ আক্রান্ত হয়নি। পরবর্তীতে হয়তো কিছু বিশৃঙ্খল মানুষ বিভিন্ন ধরনের ঘটনা নিচ্ছে, কিছু অনুপ্রবেশকারী আসতেছে, তারা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে, বাট আমরা এইভাবে 5 তারিখ পর থেকে আমরা কাজ করেছি, এবং মানুষের কাছে আমাদের প্রত্যাশা ছিল বা মানুষের আমাদের প্রতি যে প্রত্যাশা ছিল সেটা আমরা সেই সময় পূরণ করতে পারছি, যে বিএনপি দল হিসেবে, দেশের একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষের সেই কঠিন মুহূর্তে পাশে ছিল, এবং একটা সুন্দর পরিবেশ আমরা নিশ্চিত করতে পারছি, যেখানে কোনো সহিংসর কোনো ঘটনা ঘটেনি। আমার যে নির্বাচনী এলাকা ওখানে রামপাল মংলা এবং মংলা পৌরসভা 3টা ইউনিট নিয়ে কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। তবে আপনার কাছে আমি একটু স্পেসিফিক ভাবে একটু স্পষ্ট হতে চাই যে সমালোচক যারা রয়েছেন তারা আমাদের কাছে প্রায় সেই মেসেজ করে থাকেন আমরা যখন কোনো হোস্ট বা গেস্টকে আমন্ত্রণ করি। তারা বলছেন যে মংলা পোর্ট এলাকা, যেটা বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত, সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়, যেখানে আসলে একক আধিপত্য বিস্তার করছে 5 তারিখের পর থেকে। বিশেষ করে আপনি তো যেহেতু বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সেই ক্ষেত্রে আপনাদের সংগঠনের কিছু বিতর্কিত নেতা রয়েছে, আসলে তাদের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন, বিশেষ করে মংলা পোর্ট এলাকায়? দেখুন, মোংলা পোর্টে ওই রকম বড় কোনো ঘটনা ঘটেনি। কিছু আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী দেখা গেছে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল, দল থেকে আমরা কঠোর অবস্থান নিয়েছি, তাদেরকে সতর্ক করেছি, এমনকি আমরা কিছু মামলাও করেছি। আমরা ওখানে যারা নৌবাহিনীর যারা কোস্টগার্ড যে ইউনিটটা কাজ করছে, তারা ওখানে কাজ করছে, প্লাস পুলিশ কাজ করছে, তাদেরকে আমরা সহযোগিতা করেছি, এবং আমাদের দলের যারা নামধারী সন্ত্রাসী ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের পরিষ্কার নির্দেশনা যে বিএনপি কোনো দুর্বৃত্তকে কোনো প্রশ্রয় দিবে না, এবং এই ব্যাপারে তার যত ত্যাগ থাকুক, যতই থাকুক, যা কিছু থাকুক না কেন, আমাদেরকে একটু নিষ্ঠুরভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে। কারণ ব্যক্তির চেয়ে আমরা মনে করি দলটা বড়, দলের চেয়ে দেশ বড়, আমাদের দলের যে স্লোগান। তো সেই আদর্শকে সাথে নিয়ে আমরা চেষ্টা করেছি, এবং আমার মনে হয় ওখানে খুব বেশি বিশৃঙ্খলা হয়নি। তারপরেও সবসময় আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক যে ট্রেন্ড চলে আসতেছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। একটা পরিস্থিতি তৈরি হলে একটা সুবিধাবাদী বা সুযোগ সন্ধানী লোকজন
সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে। সেই ধরনের কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা কঠোরভাবে সেটা নিয়ন্ত্রণ করেছি। যেমন আমাদের ওখানে যে শিল্প অঞ্চলগুলো আছে এগুলোকে আমরা নিরাপত্তা দিয়েছি, ব্যক্তিগতভাবে আমি সবার সঙ্গে যোগাযোগ রেখেছি। আমাদের ওখানে রামপাল পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানকার কিছু বিশৃঙ্খলা হচ্ছিল, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করেছি। আমরা মোংলা বন্দর কেন্দ্রিক যে অ্যাক্টিভিটিস আছে সেখানে যাতে, এখানে অবশ্য দেখা গেছে যেহেতু মোংলা বন্দর একটা আন্তর্জাতিক সমুদ্র বন্দর, এখানকার শুধু স্থানীয় লোকজন নয়, এখানকার বাংলাদেশের অন্যান্য দলেরও কিন্তু সেখানে একটা দৃষ্টি আছে, তারাও চায় একটা অ্যাডভান্টেজ নিতে। আমরা চেষ্টা করেছি যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের লোকজন যেন এই ধরনের বিতর্কিত জায়গায় না যায়। তারপরও বন্দরের সাথে দেখা গেছে অনেক সময় অনুপ্রবেশকারীদের ঠেকাতে গেলে সেখানে কিছু বিশৃঙ্খলা হয়েছিল, বাট সেটা নিয়ে মামলা হয়েছে, সেটা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মনে করি যে আমরা কাউকে কোনো ছাড় দিচ্ছি না, মানে বিশেষ করে এই যে বিএনপি দল হিসেবে বা আমরা বিএনপির একজন কর্মী হিসেবে তৃণমূলে কোথাও কোনো প্রশ্রয় দিচ্ছি না কাউকে, যে সে একটা খারাপ কাজ করবে আমরা সেটাকে গ্রহণ করব, এই মানসিকতা আমাদের ভিতর নাই। এবং আমরা খুব দৃঢ়ভাবে এটাকে আমরা হ্যান্ডেল করছি। আরেকটি বিষয়, 2018 সালের নির্বাচনে আপনি মনোনয়ন পেয়েছিলেন বিএনপি থেকে। মনোনয়ন পাওয়ার পরেও আপনি কেন অংশগ্রহণ করেননি? আপনার কি জনপ্রিয়তা কম ছিল, নাকি কোনো ধরনের কোনো উপর মহল থেকে কোনো চাপ এসেছিল, বা আওয়ামী লীগের থেকে আপনার জনপ্রিয়তা কম ছিল, কোনটা ছিল? নির্বাচনে অংশগ্রহণ করলে বোঝা যাবে যে জনপ্রিয়তা আছে কি নাই, সেটা তো আসলে আপেক্ষিক ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমাদের দলের সিদ্ধান্ত ছিল ওই সময় আমরা জোটগতভাবে জামাতের সাথে বা আমাদের 20 দলীয় জোটের একটা নির্বাচন আমাদের সে সময় অংশগ্রহণ ছিল। তো প্রাথমিক নমিনেশন আমাকে দেওয়া হয়েছিল, পরবর্তীতে জোট 22 থেকে 23টা আসন সারা বাংলাদেশে জামাতকে ছেড়ে দেয়। তো সেই পয়েন্ট অফ ভিউতে ওখানে ওইটা তারা জামাতকে ছেড়ে দিয়েছিল। তো যেহেতু এটা দলীয় সিদ্ধান্ত, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। বাট এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আলাদাভাবে নির্বাচন করছি বা আমাদের আলাদাভাবে ক্যাম্পিং চলছে, আমরা আশা করি এবার আমরা হয়তো সেই সুযোগটা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। জামাতের সাথে সম্পর্ক কেমন আপনাদের? আমরা গণতান্ত্রিক দল হিসেবে আমরা সবার মতের প্রতি শ্রদ্ধাশীল। তারা তাদের মতো করে রাজনীতি করছে, আমরা আমাদের মতো করে রাজনীতি করছি, আমরা আমাদের মতো করে কথা বলছি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব যে নির্দেশনা দিচ্ছেন 31 দফা নিয়ে, আমরা সেগুলো মাঠে ময়দানে ছড়ানোর চেষ্টা করছি এবং সবাইকে জানানোর চেষ্টা করছি যে আগামীতে বিএনপি দল হিসেবে বা দেশ পরিচালনার দায়িত্ব পেলে কি করবে বা মানুষের প্রত্যাশাকে বিএনপির কাছে সেটা জানার চেষ্টা করছি। এবং সেগুলো কিন্তু আমরা কন্টিনিউ আমাদের মতো করে ক্যাম্পিং করছি এবং আমরা মনে করি যে মানুষ সেটাকে পজিটিভলি নিচ্ছে। কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে কিন্তু সম্পৃক্ত করেছেন বাংলাদেশের রাজনীতির সাথে এবং উনি অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক যে সংকীর্ণতার ঊর্ধ্বে এসে উনি অনেক কিছু করছেন। সেটা দেশের মানুষের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যেমন মনে করেন নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মনে করেন পরিবেশ, সবগুলো নিয়ে কাজ করছেন। আমার সাথে গতকাল ওনার সাথে উনি আমাকে ডাকছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি ছিলেন, প্রভিসি ছিলেন, ওনাকে ডাকছিলেন। উনি চাচ্ছেন যে আগামীতে যে 30 কোটি বৃক্ষরোপণ করা হবে সেটা নিয়ে উনি কর্মপরিকল্পনা নির্ধারণ করছেন, যে কোন বিভাগে কোন গাছটা উপযোগী, আমরা কোস্টাল বেল্টে কি লাগাবো বা বিভাগের ভিতর কোন কোন জেলায় কোন কোন গাছ লাগানো যাবে। আমাদের উদ্দেশ্য একটাই, যে এই দেশটাকে তাপমাত্রা যেটা আছে সেটাকে কমিয়ে আনতে হবে, বৃষ্টির পরিমাণ বাড়াতে হবে এবং এই যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি সেটা হ্রাস করার জন্য আমাদেরকে সবুজায়নের দিকে যেতে হবে। পাশাপাশি উনি কিন্তু খাল খনন নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করছেন, যে আগামীতে আমরা খাল খনন করব, কারণ বন্যা যদি ঠেকাতে হয় আমাদেরকে পানি বের করার মতো ব্যবস্থা করতে হবে। তো এই যে সব প্রোডাক্টিভ চিন্তা, দেশ নিয়ে ভাবনা, আমরা এটা মানুষের ভিতর বলার চেষ্টা করছি যে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে অবশ্যই আমরা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করবো এবং মানুষের কল্যাণে যে রাজনীতি সেটা করতে চাই। পাশাপাশি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে উনি বলেছেন যে আমরা রেইনবো নেশন করতে চাই, রন্ধনের মতো একটা জাতি করতে চাই, যেখানে মনে করেন আপনার সকল ধর্ম, বর্ণ, পাহাড়ি, সমতল, বাঙালি, অবাঙালি, বিশ্বাসী, অবিশ্বাসী সব মতের মানুষকে নিয়ে আমরা এই দেশটাকে আগায় নিতে চাই এবং সবাইকে সম্পৃক্ত করতে চাই। তো আমি মনে করি যে এটা একটা বড় কল ওনার পক্ষ থেকে এবং মানুষ এটাকে কিন্তু পজিটিভলি নিচ্ছে এবং উনি এটার জন্য কিন্তু শুধু বলে ক্ষান্ত নেই, উনি কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে পরিকল্পনা করছেন এবং সুনির্দিষ্ট পরিকল্পনা তৃণমূলের নেতাকর্মীদের কাছে তুলে ধরছেন ওনার জুম মিটিং এর মাধ্যমে বা সমাবেশের মাধ্যমে। প্রত্যেকটা জায়গায় কিন্তু উনি কোশ্চেন আনসারে অংশগ্রহণ করছেন। সুতরাং মানুষ কিন্তু কনভিন্সড যে না, বিএনপি এই যে একটা মারাত্মক ফ্যাসিস্টের ভিতর থেকে বেরিয়ে এসে যে আগামীতে যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় সাধারণ মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খেলাধুলা, সংস্কৃতি, শুধু তাই না, দুর্নীতির ব্যাপারে উনি কিন্তু কঠোর কথা বলেছেন যে দুর্নীতিকে যদি আমরা মুক্ত করতে পারি তাহলে আমাদের অর্থনীতিকে আমরা সচল করতে পারবো, আমাদের দেশকে আগায় নিতে পারবো। এই ব্যাপারেও উনি প্রাতিষ্ঠানিক সংস্কার, আপনারা জানেন যে 31 দফার 1 থেকে 16 পর্যন্ত কিন্তু দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা হয়েছে এবং 16 থেকে জনাব ফরিদুল ইসলাম, আমি একটু মাঝে ইন্টারাপ্ট করতে চাই। মংলা বন্দর সেটা বাণিজ্যিক এলাকা, প্লাস হচ্ছে মংলা বন্দর এলাকায় আমরা যেটা সব থেকে বেশি দেখেছি, বিশেষ করে যারা চিলা বাজার,
তারপরে বৌদ্ধমারি বা ওইসব অঞ্চলে যারা রয়েছেন এবং মংলা মূল শহরে যারা রয়েছেন, তারা সব থেকে বড় ধরনের সমস্যায় ভুগছে একটি ব্রিজের, নদীতে। আমরা দেখেছি যে যদি ইপিজেটে যারা কাজ করছেন, যারা বাংলা বন্দরে হ্যাঁ, সকালে। কাজ করছেন, এরা খুব সকালে যেভাবে জীবন নদী পার যুদ্ধে হয়। নামেন, এবং বিশেষ করে আমরা দেখেছি যে যদি সমুদ্রে কোনো ঝড় হয় তখন হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই বিষয় নিয়ে আপনারা কোনো ভাবনা ভেবেছেন কিনা? দেখুন, এটা নিয়ে ইতিমধ্যে বর্তমান সরকারও একটা পরিকল্পনা হাতে নিয়েছে। বিএনপি যেহেতু মনে করেন আমরা চাই যে নদীকে রক্ষা করে আমাদের প্রত্যেকটা বাঁধ বা প্রত্যেকটা ব্রিজ করা উচিত। তো আমরা হয়তো মনে করি এখানে একটা সাসপেনশন ব্রিজটা করা খুবই জরুরি, কারণ যাতে আমাদের নদীটা সিল্টেড না হয়ে যায়। কারণ আমাদের অনেক নদী বন্ধ হয়ে গেছে। আপনার প্রায় 54 থেকে 55টা নদী মনে করেন তার যে গতিপথ ছিল এই পদ্মা নদীর সাথে, সেগুলো কিন্তু আস্তে আস্তে সব সিল্টেড হয়ে গেছে। কারণ আপস্ট্রিম যে ফ্রেশ ওয়াটার ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে ফারাক্কা ব্যারাজের কারণে। তো যার জন্য আমাদের এখানে মানে ব্রিজ গতানুগতিক ব্রিজ করলে হবে না, আমাদেরকে করতে হবে যেমন আপনি পদ্মা ব্রিজ দেখতে পারেন যে 1 বছরের ভিতরে কিন্তু বা 2 বছরের ভিতরে কিন্তু পদ্মা নদীর ভিতরে প্রচুর কিন্তু চর উঠে গেছে। কারণ এটা হচ্ছে পরিকল্পনার অভাব ছিল। আচ্ছা। নদী শাসন করে এটা করলে এটা হবে না। তো আমাদের অবশ্যই পরিকল্পনা আছে, যদি এই সরকার না করে আমরা হয়তো আগামীতে, যেহেতু আমি পরিবেশ নিয়ে একটু কাজ করি বা একজন পরিবেশ কর্মী, তো আমাদের একটা সংগঠন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন, তো আমি সেই পয়েন্ট অফ ভিউতে আমি ওইটা নিয়ে কিছু পড়াশোনা করেছি। তো আমার কাছে মনে হয় যে এটা যদি আন্ডারপাস বা যদি মানে ঝুলন্ত ব্রিজ, যেটা আর কি সাসপেনশন ব্রিজ, আচ্ছা। তাহলে মনে করেন এখানে নদী কোনো ইম্প্যাক্ট হবে না এবং এটা করা খুবই মানে সম্ভব। আর নদীর যে লেন্থ আছে এটা করা কোনো সমস্যা না। আপনি জানেন যে তার্কিতে যেটা আছে, বসফরাস ব্রিজ যেটা আছে, ওখানে দেখা গেছে যে মনে করেন 1 কিলোমিটার উপরে মানে প্রায় 9 কিলোমিটারের মতো ওখানে ব্রিজ করা হয়েছে। তো আমি মনে করি যে এখানে আমাদের দৈর্ঘ্য খুবই সামান্য, সুতরাং এখানে এটা করা খুবই সহজ একটা কাজ হবে। আপনি যদি জনপ্রতিনিধি হন বা নমিনেশন পান, যেহেতু 2018 সালে পেয়েছেন, আমরা ধরেই নিলাম আপনি পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আসলে মংলাবাসীর মৌলিক যে প্রধান কোন কাজটি আপনি আসলে প্রথমে করতে চান? এখানে দেখুন, আমাদের এখানে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোই আমাদের জন্য মারাত্মক সমস্যা। কারণ এতদিন আমাদের নিয়োগ হয়েছে ওখানে মানে দলীয়ভাবে নিয়োগ হয়েছে, যার জন্য আমাদের সন্তানদের যারা শিক্ষা দিচ্ছে তাদের যে ট্রেনিং ওটা ওইভাবে নাই। তো আমি মনে করি যে আমাদের দেশটাকে যদি পরিবর্তন করতে হয়, প্রথমে আপনাকে কিন্তু নতুন প্রজন্ম থেকে শুরু করতে হবে, তাদেরকে ভালো মানুষ বানাতে হবে, তাদের কাছে সেই মেসেজটা পৌঁছতে হবে যে কিভাবে ভালো মানুষ হবে, তারা কিভাবে এস্টাবলিশ হবে। সুতরাং শিক্ষা খাতে আমাদের একটা ফোকাসের একটা জায়গা আছে। দ্বিতীয়ত, মানুষের এখানে যে স্বাস্থ্যসেবা, সাধারণ মানুষের যে স্বাস্থ্যসেবা, লবণাক্ততার কারণে আমাদের ওখানে অনেক ধরনের রোগ আছে, পর্যাপ্ত ডাক্তার নাই বা সেবা নাই, সেগুলোতে আপনার ফোকাস করতে হবে। তৃতীয়ত হচ্ছে মানুষের কর্মসংস্থান। এখানে মোংলা বন্দর, সুন্দরবন, ইপিজেড, আমাদের যে সামুদ্রিক কেন্দ্রিক যে অর্থনীতি, ব্লু ইকোনমি, এইগুলোতে আমাদের এলাকার মানুষকে কর্মসংস্থানের জন্য মানে ক্ষেত্র করতে হবে। ফরেন যে ইনভেস্টর আসবে তাদের সাথে আমাদের কথা বলতে হবে, যাতে আমাদের লোকাল মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান। এখন অনেকেই সুন্দরবন উপরে নির্ভরশীল তাদের জীবন জীবিকার জন্য, লক্ষ লক্ষ মানুষ। তো এটা রাতারাতি কিন্তু শিফট করা সম্ভব না। এখন বিকল্প কর্মসংস্থান করলে বা নতুন যারা প্রজন্ম আছে তাদেরকে যদি কর্মসংস্থান করা যায়, দেখা যাবে তারা কিন্তু সুন্দরবনের কাঠ কাটা বা বিষ দিয়ে মাছ শিকার বা এই যে হরিণ শিকার, বাঘ শিকার বা এই যে অপকর্মগুলো আছে এগুলোতে সরে আসবে। সুতরাং এখানকার সাধারণ মানুষের জন্য আপনার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং এটা এটা কি শুধু প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন, নাকি এই ধরনের কোনো উদ্যোগ আপনারা গ্রহণ করবেন? দেখুন, আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে একজন মনে করেন, আমি মনে করি যে আমি একজন সামাজিক মানুষ, একজন পারিবারিক মানুষ, আমি একজন পরিবেশ কর্মী, আমি একজন রাজনৈতিক কর্মী, এবং আমি লাইন জীবনের সাথে জড়িত আছি, সেখানে আমি এগুলো করছি। আমি গত 17 বছর থেকে আমি 6,000-এর বেশি রুগীকে ফ্রি অপারেশন করিয়েছি, 6,500 মতো, মানে সানি অপারেশন, নেত্রনালী অপারেশন, মাংস বৃদ্ধি, এগুলো করছি এবং 1 টাকাও কারো কাছ থেকে নেয়নি। তো এখন আমি চাই যে সত্যিকার অর্থে ওইখানকার মানুষের জন্য কিছু করতে, আর সেই পয়েন্টটা ভিউতে আমার এগিয়ে আসে। কারণ আমি ব্যক্তিগত জীবনে দেখা গেছে যে আমার যে টার্গেট ছিল সেখানে আমি অনেক সফল, ব্যবসা করে বলেন বা অন্যান্য সেক্টরে সব দিক থেকে আমার পরিপূর্ণতা পেয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে না, আমার এই মানুষগুলো যেহেতু একটা সামাজিক দায়বদ্ধতা আছে, আমি এখানকার আসার পিছনে তাদের বড় অবদান আছে, সুতরাং তাদের জন্য কাজ করতে হবে। সুতরাং আমি মনে করি এটা নির্মমভাবে করা উচিত এবং আমাদের সবার করা উচিত। শুধু তাই না, আমরা যারা ভালো আছি তাদেরকে যতটুকু সুযোগ আছে সেটুকু কাজে লাগানো তাদের উচিত বলে আমি মনে করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো আমি যেহেতু অলরেডি এগুলোর সাথে জড়িত আছি, আমি স্বাস্থ্য খাতে কাজ করছি, শিক্ষা খাতে কাজ করছি, মানুষের কর্মসংস্থানের জন্য তাদেরকে সাপোর্ট দিচ্ছি। মানে দেখা যাচ্ছে মহিলাদের সেলাই মেশিন বা মানে জাল ধরা নৌকা বা এই ধরনের যে ছোটখাটো যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো আমার ব্যক্তিগত থেকেও আমি করছি দীর্ঘদিন থেকে। তো আমার ইচ্ছা আছে, আমি চাই যে এই মানুষগুলো যেন ভালো থাকে, আমাদের জনপদটা যেন একটা বিশ্বমানের জনপদ হয় এবং এই যে বিশ্বমানের যে সম্পদগুলো আছে এগুলো যেন সুষম বন্টন এবং এগুলোর জন্য মানে যে
যে অবস্থান সেটা যেন আরও যেন জাতীয় পর্যায়ের সাথে যেন সংযুক্ত করা যায়। এখন মোংলা বন্দর আছে, দেখা যাচ্ছে আমাদের এখানে একটা কানেক্টিভিটির সুযোগ আছে, এখন পদ্মা সেতু হয়ে গেছে। যদি আমরা এটাকে এখানে যদি মনে করেন আপনার যে জটিলতাগুলো আছে কাস্টমসের বা বন্দর কেন্দ্রিক, তাহলে কিন্তু আমরা এটাকে অনেক মানুষের কর্মসংস্থান এবং এখানে অনেক কর্মসংস্থানতা বাড়বে। আমাদের ইপিজেডে দেখা যাচ্ছে 1/3 এখন কিন্তু ব্যবহার হচ্ছে না, এখানেও কিন্তু সুযোগ আছে। যদি পরিবেশ বান্ধব শিল্প করতে পারি আমরা এখানে, তাহলে এখানে কিন্তু আমরা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ করতে পারবো। ঠিক তেমনি আমাদের সুন্দরবন কেন্দ্রিক যে এখন যেমন মনে করেন আমাদের বনরক্ষী আছে, তাদের সংখ্যা অনেক কম। আমরা যদি স্থানীয় মানুষগুলোকে এই ঘরে চাকরি দিতে পারি যে না ঠিক আছে তুমি এই খারাপ কাজ না করে তুমি সুন্দরবন রক্ষায় কাজ করো, তখন কিন্তু তার এক্সপার্টাইজ দিয়ে আমরা কিন্তু আরো সুন্দরভাবে রক্ষা করতে পারবো কিন্তু। এবং তখন বনে আগুন লাগাতে কেউ যাবে না কিন্তু, বা বনের ভিতর যে হরিণ শিকার করতে যাবে না, মানে তারাই দেখা যাবে যে সোর্স অফ ইনফরমেশন হিসেবে কাজ করবে এবং তারা এটাকে আরো স্ট্রংলি করবে। তো এই জন্য স্থানীয় মানুষকে যদি সম্পৃক্ত করা যায়, আমাদের যে সম্পদগুলো আছে বিশ্বমানের সম্পদ, বিশেষ করে সুন্দরবন, ইপিজেড বা মোংলা বন্দর, এখানে কিন্তু একটা বিশাল কর্মযোগ্য করার সুযোগ আছে। তো আমি মনে করি, আমি যেহেতু শিবিন ব্যবসার সাথে জড়িত আছি আমি ব্যক্তিগতভাবে, আমি মনে করি যে আমাদের সাথে এই জনপদটার সাথে কিন্তু সিঙ্গাপুরের সাথে একেবারে প্রচুর মিল আছে। তাদের আছে সেন্তোস আইল্যান্ড, আমার আছে সুন্দরবন। তাদের আছে মানে একটা সমুদ্র বন্দর, আমার আছে মোংলা বন্দর। আমার এখানে ইকো ট্যুরিজমের একটা বড় অপরচুনিটি আছে। কিন্তু করতে হবে আপনাকে দেশের সাথে, মানুষের সাথে নির্মোহভাবে। এখানে যদি আপনি ব্যবসায়িক চিন্তা করেন তাহলে কিন্তু অনেক কিছুই আপনি ভালো মতো করতে পারবেন না, বা এখানে পরিবেশ নষ্ট হবে, বা এখানকার এনভায়রনমেন্ট আপনি ঠিক রাখতে পারবেন না। বাট সবার উপরে দেশ, সবার উপরে আমাদের জনপদ, এইটা মাথায় রেখে কাজ করলে আমি মনে করি এটা করা খুবই সম্ভব। এবং ওই চিন্তা চেতনা থেকে আমার রাজনীতিতে নতুন করে সম্পৃক্ত হওয়া বা এগিয়ে আসা। আমি স্টুডেন্ট টাইপের রাজনীতি করেছি, আমি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমি সে সময় ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচনও করেছি, হল সংসদে, যদিও ফাইনাল সংসদ নির্বাচন হয়নি, বাট আমি ওখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য করেছিলাম। তারপরে আমি ব্যবসা বাণিজ্য করেছি, নিজে ভালো আছি। আমার কাছে মনে হয়েছে যে না, আই শুড কাম ফরওয়ার্ড। কারণ কি, আপনি দূর থেকে সমালোচনা করলে রাজনীতিবিদদের হবে না, বিড়ালের গলায় কাউকে না কাউকে ঘন্টা বাঁধতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। সুতরাং আমি মনে করি যে এইটা হচ্ছে আমাদের একটা মানে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের এটার দায়িত্ব। কারণ আমি সৃষ্টির সেরা জীব, তো আমি যদি আমার অন্য জীবকে ভালো রাখতে না পারি, আমার আশেপাশে যে প্রাণীগুলো আছে, তাহলে তো আমি সেরা জীব হলাম না। তো আমি মনে করি যে এটার জন্য আমাদেরকে নির্মোহভাবে কাজ করতে হবে, এবং সেই পয়েন্ট অফ ভিউতে আমার এগিয়ে আসা এবং এই মানে ছুটে চলা আর কি, আমি যেটা চেষ্টা করছি। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে বা ছুটে চলে সফল হতে পারে, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আমার মতো করে এগুলো করার জন্য। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে অনেকে বলে থাকেন, আমরা সমালোচকদের যে সমালোচনা সেটি থেকে যদি একটু আপনাকে একটু প্রশ্ন করতে চাই, যে সমালোচকরা যেমন বলে থাকেন যে শেখ ফরিদুল ইসলাম তিনি সেভ দ্য সুন্দরবনের আন্দোলনের প্রধান ছিলেন, সভাপতি, চেয়ারম্যান, আমরা যেটাই বলি না কেন, কিন্তু তিনি চাননি যে মংলাতে, বিশেষ করে রামপালে এই পাওয়ার প্ল্যান্টটি হোক। এটার সত্যতা কতখানি, এবং আপনি কি আসলে চেয়েছিলেন কি না চেয়েছিলেন না? সত্য, এটা শতভাগ সত্য। কারণ আমি মনে করি সারা পৃথিবী এখন জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতেছে। আপনার এখানে প্রতিদিন যে কয়লা পুড়ছে বা এখানে যে মেইনটেন্স যেটা হচ্ছে, এটা আসলে কখনোই আমাদের পরিবেশের জন্য ভালো না। আপনার কিন্তু আমি এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই, কিন্তু এখানে তো বাংলাদেশে আমরা যেটা দেখেছি যে বিদ্যুতের যে অভাব, সেটি আসাতে কিন্তু অনেকাংশেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, আমরা সেটাও দেখেছি। তবে এই যে বাংলাদেশের একটা অর্জন, এই অর্জনটা আপনি কেন থামাতে চেয়েছেন, এমনটি কিন্তু সমালোচকরা বলছেন, যে আপনার উদ্দেশ্যটা কি ছিল? না, উদ্দেশ্য একটাই। দেখা যাচ্ছে যে আমাদের এই যে মানে পাওয়ার প্ল্যান্টটা হয়েছে, এটা নিয়ে কিন্তু অনেক মানে গবেষণা হয়েছে, অনেক ধরনের আলোচনা হয়েছে। এখানে টিআইবি, বেলা, বাপা, পবা, বর্তমান যে মাননীয় উপদেষ্টা আছেন, বন পরিবেশ উপদেষ্টা, উনিও আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমান যে টিআইবির যে ইফতেখারুজ্জামান সাহেব আছেন, উনি আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। এখানে আমাদের অনেক বড় বড় প্রফেসররা ছিলেন। আসলে এটা হচ্ছে কি, একটা জিও পলিটিক্সের অংশ হিসেবে এই বিদ্যুৎ প্ল্যান্টটা করা হয়েছে। এটা কিন্তু যতটা না বিদ্যুৎ কেন্দ্র, তার থেকে বড়টা হচ্ছে এই হাবটা কেন্দ্রিক ভারতের একটা ইন্টারেস্ট, যে এখানে মোংলা বন্দর কেন্দ্রিক তাদের যে একটা কানেক্টিভিটি বা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে, তারা তাদের জন্য এটা কিন্তু তারা টার্গেট করেছে। এটা তারা যেমন বলেছিল, মনে করেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল করব, তখন কিন্তু আমরা প্রতিবাদ করেছি। কারণ অলরেডি মানে এটার হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি, এটার ভিতরে অনেক পার্থক্য। কিন্তু শুধুমাত্র মানুষকে বুঝ দিয়ে তারা এটা করার চেষ্টা করেছে। কিন্তু আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। আমরা বুড়িগঙ্গা বাঁচাতে পারছি না, আমরা তুরাগ বাঁচাতে পারছি না। এখানে আপনার বলা চলে যে মনে করেন আপনার যত রকমের সংস্থা আছে, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, আনসার, সবই আছে, আপনি এগুলো কিছু করতে পারছেন না। তাহলে রামপালের এই মানে প্রত্যন্ত পল্লীতে আপনি কিভাবে ওখানে ওইটাকে দেখভাল করবেন? এটা সম্ভব না। হ্যাঁ,
যে কোনো ধরনের এই এখন এখন করতে পারছে কিনা দেখভাল কি মনে হচ্ছে? না না না, ওটা নট এনাফ। এটা হচ্ছে কি আপনি এটা 10 বছর পরে এটা রেজাল্টটা পাবেন, যে নেগেটিভ ইম্প্যাক্টটা। কারণ কি মাটি, বায়ু এবং পানি এটা তো মানে নষ্ট হতে সময় লাগবে, কারণ এটা তো আস্তে 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 করে পয়জনিংটা হচ্ছে। তো সুতরাং এই যে পাওয়ার প্ল্যান্ট, এটা সারা পৃথিবী কিন্তু কয়লা থেকে সরে আসছে। নেদারল্যান্ড বলেন, জার্মানি বলেন, আপনার ইংল্যান্ডও 2030 ভিতরে সরে আসতেছে, সবাই কিন্তু কয়লা থেকে সরে আসতেছে। শুধু একটাই কারণ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে সাস্টেনেবল এনার্জি নিয়ে কাজ করতে হবে। আমার এখানে কেন আমি কয়লাতে যাব? আমার যে বিশাল সমুদ্র মানে আছে, আমার যে উপকূল আছে, আমি সেখানে যদি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করি, আমি যদি মনে করেন ওখানে উইন্ড মিল আছে, এগুলো নিয়ে কাজ করি, সোলার প্ল্যান্ট নিয়ে কাজ করি। আমাদের কিন্তু এখানে ইউরোপে কিন্তু অনেক দেশে আছে দেখা যাচ্ছে 2-3 মাস মাত্র সূর্য শক্ত থাকে, আমাদের এখানে কিন্তু অলমোস্ট বলা চলে যে 8-10 মাস কিন্তু স্ট্রং সোলার আমরা পাই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে খরচ অনেক বেশি, এই জন্য মনে করি যে এটা তো অনেক বেশি খরচজনক ব্যাপার। বাট আসলে এটা যদি সাস্টেনেবলি চিন্তা করেন, আপনি যদি দেশ নিয়ে চিন্তা করেন, তাহলে মনে করেন আপনার এই যে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। আমাদের এখানে প্রচুর মনে করেন আপনার হচ্ছে, এখন এই যে গরুর ফার্ম হচ্ছে, আপনি যদি এই গোবরগুলো সংরক্ষণ করেন প্রত্যেকটা উপজেলাতে ছোট্ট ছোট করে 150 মেগাওয়াট করে আপনি কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন, কিন্তু বায়োমাস যেটা প্ল্যান্ট হয়। তো এখন আপনাকে পরিকল্পনা করতে হবে, আপনাকে যেসব কান্ট্রি ভালো করতেছে, যারা সাস্টেনেবল কাজ করছে, তাদের সাথে পরামর্শ করতে হবে। এখন চায়না তার কয়লা ডাম্পিং করার জন্য এখানে পটুয়াখালী পায়রাতে মনে করেন বিদ্যুৎ কেন্দ্র করতেছে, ইন্ডিয়া তার চেষ্টা করেছিল, বাট আমাদের আন্দোলনের কারণে কিন্তু তারা কিন্তু কয়লা বাংলাদেশে আনতে পারেনি। কারণ ইন্ডিয়ার এখন যে টোটাল কনজামশন আছে তার 30% তারা ইম্পোর্ট করে, বিকজ বাকিটা তাদের কিন্তু এনভায়রনমেন্টাল যে কোয়ালিটি সেটা মিট করে না। অথচ তারা আমাদেরকে কয়লা পাঠাতে চাচ্ছিল তখন, মানে ওদের যে সচিব ছিল মিস্টার আনিল, উনি বলছিল যে আমরা বাংলাদেশে কিছু কয়লা ডাম্পিং করবো, কারণ আমরা ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট করেছি। তখন আমরা প্রতিবাদ করেছিলাম যে না, আমরা ইন্ডিয়ার কয়লা থেকে দিব না। তারা কিন্তু রেল লাইনও করছিল যে কয়লা আনার জন্য বা করার জন্য, কিন্তু আমাদের আন্দোলনের কারণে কিন্তু এটা করতে পারেনি। এখন আমার কথা হচ্ছে যে আমাদেরকে দেশটাকে আগে আমাদেরকে সাস্টেনেবল করতে হবে। আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটা অর্জন করতে হলে আপনাকে আস্তে আস্তে শুরু করতে হবে। এখন আমরা নতুন করে কোনো কয়লাতে ঢুকবো, কয়লা ছাড়াই তো কিন্তু আমরা একটা পর্যায়ে চলে আসছে। সরকার যেটা বলতেছিল যে আমার 14,000 মেগাওয়াট, 16,000 মেগাওয়াট, 20,000 মেগাওয়াট, লাস্টে বললো 23-24,000 মেগাওয়াট। আমাদের এত দরকারও নাই, কিন্তু আমাদের এখন কনজামশন আছে মনে করেন 14 থেকে 15-16,000 মেগাওয়াটের মতো হচ্ছে, তাতেই আমাদের মানে হয়ে যাচ্ছে। কিন্তু তো এখন জিনিসটা হচ্ছে যে আপনি কয়লা দিয়ে তো আপনার পরিবেশটা ধ্বংস করছেন, আপনার ওখানকার জনপদটাকে ধ্বংস করছেন, পাশাপাশি সুন্দরবন ঝুঁকিতে পড়তেছে, যেটা আমরা সবচেয়ে বেশি কনসার্ন, কারণ এটা ভাটি অঞ্চল। আপনি যে পানিটা পড়তেছে পশু নদীতে, এখানে দেখা যাচ্ছে যে এই যে ফ্লোরা ফোনা যেটা আছে আপনার মাছের যে ফোনা, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সব মিলে এটা কিন্তু শুধুমাত্র বিদ্যুৎটা ছাড়া আর কিন্তু আমাদের কোনো হচ্ছে না। কিন্তু ম্যান পাওয়ার মনে করেন এখানে তারা বলেছিল যে এখানে এত মানুষের কর্মসংস্থান, আসলে সেটা কিন্তু কর্মসংস্থান হচ্ছে না। আপনারা দেখেছেন 2 দিন আগে আসছে পত্রিকায় যে আমাদের দেশের 10 জন, ওদের আছে 52 জন, মানে ওদের বলতে কাদের? ইন্ডিয়া। অথচ হওয়ার কথা ছিল আমাদের 52 জন থাকবে, ওদের 10 জন থাকবে, এবং ওদের স্যালারি ভিন্ন। সুতরাং এখানে আসলে এটা যত না একটা পাওয়ার প্ল্যান্ট, তার থেকে বেশি আমি মনে করি যে এটা জিও পলিটিক্স, এবং তাদের ইন্ডিয়া তাদের পরিকল্পনার অংশ হিসেবে তারা এই বিদ্যুৎ কেন্দ্রকে তখনকার সরকারকে ফোর্স করে এটা করাইছে। আদারওয়াইজ ইন্ডিয়াতেও কিন্তু অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট এখন তারা বন্ধ করছে। আপনারা জানেন এই যে তাজমহল থেকে 70 কিলোমিটার দূরে মাত্র 50 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট ছিল, সেটা তারা বন্ধ করে দিয়েছে, কারণ তাজমহলের পরে তাদের অ্যাশ বা অন্যান্য যে ব্ল্যাক স্পট তাদের পড়তেছিল। তো জিনিসটা হচ্ছে যে তারা তাদের দেশে সচেতন। তাহলে আমি আমার সুন্দরবন তো আমার সব থেকে এখন বড় স্টেক হোল্ডার, কারণ আপনি যদি দেখেন বাংলাদেশের পুষ্পুর সুন্দরবন, আমাদের যে দূষণ হচ্ছে সেখানে রিসাইকেলিংটা সুন্দরবন করতেছে, কিন্তু আমাদের এই যে সবুজ যে বেষ্টনীটা আছে, তো এটা তো কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। আচ্ছা, আমি তাহলে একটু একটু শেষের দিকে যেতে চাই। আমরা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। আমি যদি একটু জানতে চাই যে সুন্দরবন এলাকায় আমরা 5 তারিখের পর দেখেছি যে সব থেকে বেশি এখন, আগে আমরা যে যেমন দেখেছি আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণে আমরা যেটুকু দেখেছি, তবে 5 তারিখের পরে কিন্তু সুন্দরবনে সব থেকে বেশি দস্যুতা বেড়েছে, এবং বিশেষ করে এখানে মদতদাতা হিসেবে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলকে বলা হচ্ছে যে তাদের ছত্র ছায়া থেকেই মূলত আসলে তারা এই কর্মকাণ্ডগুলো করছে। আসলে বিশেষ করে সেখানে বড় রাজনৈতিক দল বলতে আপনাদের বোঝানো হচ্ছে, এবং পাশাপাশি আমরা দেখেছি জামায়াত রয়েছে, তাদের সক্ষমতা যদিও আপনাদের মতো এত বেশি নেই, তারপরে সমালোচকরা বলছেন যে আপনারা মূলত এদের সাথে আসলে একটা সক্ষমতা গড়ে তুলেছেন, এবং বাণিজ্যিক এলাকা যেহেতু আমরা দেখেছি, এবং পাশাপাশি কৃষি নির্ভর এবং মৎস্য নির্ভর বিশেষ করে যারা রয়েছেন, এদের যে আবার যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা নাকি আপনারা একক ছত্রছায়ায় নিয়েছেন, বিষয়টি আসলে একটু স্পষ্ট করবেন। দেখুন, আমার জানা মতে যারা এই ধরনের বিশৃঙ্খলা করছে তাদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি নাই।
আপনি বলতে পারবেন না যে বিএনপির অমুকে এইখানে এটা করছে। যেটা করেছে সেটা হচ্ছে যে যারা দুর্বৃত্ত, যারা দীর্ঘদিন সুন্দরবনের এই ধরনের কাজকামে যারা জড়িত ছিল, বিশেষ করে যারা বিষ দিয়ে মাছ শিকার বলেন, হরিণ শিকার বলেন, বা বনে আগুন লাগানো, বা এই যেগুলো আছে, এই কিন্তু একটা চক্র আছে ওখানে। এখন আমাদের সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমরা নির্মূলের জন্য কাজ করি না। আমরা একটা সমস্যা হলে সেটা নিয়ে তখন কথাবার্তা বলি, পরবর্তী ওটা কিন্তু ড্রপ দিই। আমি পরিষ্কার করে বলেছি মাঝে, আমি কয়েকটা আমার ইন্টারভিউতে বলেছি যে সুন্দরবনকে সুরক্ষা করতে হলে যারা ওখানে অন্যায় করছে তাদের একটা ডাটাবেস রাখতে হবে ওখানে। তারা কখনো সুন্দরবনে প্রবেশ করতে পারবে না এবং তার পরিবারে কেউ প্রবেশ করতে পারবে না। যদি এই পানিশমেন্ট দেওয়া হয় যে এই লোকটা অন্যায় করছে এবং এর পরিবারের কেউ সুন্দরবনে নতুন করে ঢুকতে পারবে না, তাহলেই কিন্তু আপনার এটাকে বন্ধ করা সম্ভব হবে। তা না হলে আপনি একজনকে ধরছেন আর একজন বেরিয়ে আসতেছে, কারণ পানিশমেন্ট ওটা হচ্ছে না, 2 দিন পরে জামিন পেয়ে যাচ্ছেন। আর আমাদের বন রক্ষা যে আইনগুলো আছে সেগুলোকে যুগোপযোগী করতে হবে এবং সবাইকে আইনের আওতায় এনে দৃশ্যমান শাস্তি দিতে হবে। কারণ সবচেয়ে বড় কথা, যদি সুন্দরবনে বিষ দেওয়া হয়, আপনার এখানে কিন্তু কোনো মাছের পোনা কিন্তু থাকতেছে না ওই জনপদে। আর ভাটি জোয়ারের কারণে দেখা যাচ্ছে, জোয়ার ভাটার কারণে এটা কিন্তু ছড়িয়ে পড়ছে কিন্তু। তো সুতরাং আশেপাশেও কিন্তু আক্রান্ত হচ্ছে। সুতরাং অপরাধ যারা করছে তাদেরকে শাস্তি দিতে হবে, সেটা দল মত নির্বিশেষে এটা করতে হবে। এখানে কোন দলের কি এটা দেখারও সুযোগ নেই। যদি দলের কেউ যদি কোনো খারাপ কাজ করে, সেটা তো দল হিসেবে বিএনপি কাউকে ছাড় দিচ্ছে না, কিন্তু মানে দায়িত্ব নিচ্ছে না। তো সুতরাং আমি মনে করি একজন দুষ্কৃতকারীকে দুষ্কৃতকারী হিসেবে দেখা উচিত এবং তাদেরকে আইনের আওতায় এনে এটার বিচার করা উচিত। তাহলে মনে করেন এটা বন্ধ করা সম্ভব হবে। এখন কোস্টগার্ড চেষ্টা করছে, কিন্তু কোস্টগার্ড কি হচ্ছে, গ্রেপ্তার করে থানায় দিয়ে দিচ্ছে, থানা থেকে একটা মামলা করে সেটাকে মানে কোর্টে পাঠিয়ে দিচ্ছে। এখন যদি আমরা যদি এইগুলোকে যদি সত্যিকার অর্থে যদি নির্মমভাবে কাজ করে যদি প্রশাসন যদি এটাকে আটকাতে চায়, তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব। কিন্তু আমার মনে হয় না যে প্রশাসনের এদিকে এতটা নজর আছে। তবে আমি মনে করি যে আগামীতে যেহেতু বিএনপি বাংলাদেশের সাথে বিশ্বাস করে এবং তারা দেশের জন্য কিছু করার চেষ্টা করতেছে, অবশ্যই সুন্দরবনকে নিয়ে তারা কঠোর পদক্ষেপ নেবে এবং সুন্দরবনের যে মানে প্রাণ প্রকৃতি সেটা সুরক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমি মনে করি। বাগেরহাট 3 আসন থেকে আপনি মনোনয়ন প্রার্থী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে ছোট্ট করে একটি মেসেজ দেবেন। আমাদের ওই যে ক্যামেরা রয়েছে, ক্যামেরার দিকে তাকিয়ে আমরা এটা দিয়ে শেষ করব। ধন্যবাদ। দেখুন, আমি একজন আপনাদের এলাকারই মানুষ, রামপালের একজন সন্তান। দীর্ঘ 17 বছর আমি জানার চেষ্টা করেছি এই জনপদের কি সমস্যা আছে এবং কি ধরনের কাজ করা উচিত, এবং বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই মৌলিক বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাই। আর একটা জিনিস সবচেয়ে বড় কথা, যে আমি যদি সুযোগ পাই তাহলে আমি কোনো দলের হয়ে কাজ করব না। যখন আমি নির্বাচিত হব, আমি ওই জনপদের একজন প্রতিনিধি হিসেবে সকলের প্রতিনিধিত্ব করার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যে এখানে এই জনপদের স্বার্থটাকে সবার উপরে রাখার জন্য এবং মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। সবচেয়ে বড় কথা, আমাদের সন্তানরা যেন একটা বাসযোগ্য মানে জনপদ পায়, তারা যেন তাদের মতো করে বড় হতে পারে, শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, তারা যেন তাদের মেধামনন দিয়ে তারা জাতীয় পর্যায়ে তাদের জায়গা করে নিতে পারে, এগুলো নিয়ে কাজ করতে পারি। পাশাপাশি আমি চাই এখানকার মানুষের কর্মসংস্থান বা বিকল্প কর্মসংস্থান নিয়ে কাজ করতে, যাতে আমাদের জনপদটা আমরা আমাদের ছোটবেলায় যেমনটা দেখেছি ঠিক তেমনটি যেন আবার ফিরে আসে, সেই সবার মানুষের ভিতরে একটা সুখ, শান্তি, সমৃদ্ধি, সেটা আমি মনে করি। তো আপনাদের সবার সমর্থন চাই এবং ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমরা এই জনপদটিকে গড়ব, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে।